উত্তরের খবরে নজর রাখতে হবে, তার কারণ বিপর্যস্ত উত্তরবঙ্গ। কিন্তু তার মধ্যে ভালো খবর নিয়ে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলছে এবার দুর্যোগ কেটে যাচ্ছে, আর ভারী বৃষ্টি হবে না উত্তরে। তাহলে পরিস্থিতি বদলাচ্ছে, উত্তরবঙ্গের পরিস্থিতি বদলাচ্ছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, যে পরিস্থিতি আমরা দেখলাম গত 2-3 দিন ধরে, সেই দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে উত্তরবঙ্গের পূর্বাভাস? একদমই, উত্তরবঙ্গের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো সতর্কবার্তা নেই ভারী বৃষ্টির। তবে আজও কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হলুদ একটা সতর্কবার্তা রয়েছে, যেটা একেবারেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সেই সতর্কবার্তাও আগামীকাল থেকে আর থাকছে না। বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে কোথাও অল্প সময়ের জন্য স্বল্প বৃষ্টি হতে পারে, কিন্তু সতর্ক বার্তা বলে কিছু থাকছে না। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা আগামী রবিবার পর্যন্ত নেই উত্তরবঙ্গে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে মেঘলা আকাশ রয়েছে, এই মেঘলা আকাশ ধীরে ধীরে কেটে যাবে, কারণ বিহারের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, বিহারে যে নিম্নচাপ পৌঁছেছিল নর্থ ইস্ট বিহারে, সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে আরও তার শক্তি ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ সেই ঘূর্ণাবর্তের আর শক্তি থাকবে না। তাই আর মেঘলা আকাশের যে সম্ভাবনা, সেই মেঘলা আকাশ কোথাও রয়েছে, সেটাও আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ হয়ে যেতে পারে আগামীকাল থেকে। তবে রোদের দেখা মিলবে, বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে। সঙ্গে থাকো, বৃষ্টির সম্ভাবনা কমছে, রোদ দেখা যাবে পাহাড়ের ফাঁক দিয়ে। যে দুঃস্বপ্নের রাত কাটিয়ে এসেছেন পর্যটকরা, তা এবার ফিকে হয়ে যাওয়ার সময় এসেছে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী কদিন, হাওয়া অফিস কি বলছে শুনুন। এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে। অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তার জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে। শুধু উত্তরবঙ্গই বা কেন, এই কলকাতার মানুষও বলছে যে এবার যেন বৃষ্টি গিয়েও যাচ্ছে না। বর্ষাকাল কি শরৎকালের পরেও থেকে যাবে? বৃষ্টি এখনো চলছে। আর যদি বিপর্যস্ত উত্তর বলি, তাহলে তো বিপর্যস্ত আমাদের পশ্চিমের জেলাগুলো। একদিকে ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, বিহার ঝাড়খণ্ডে, তার জন্য ডিভিসি জল ছাড়ছে, আর এদিকে লাগাতার আমাদের পশ্চিমের জেলাগুলোর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি চলবে? হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ? একদমই, উত্তরবঙ্গে যেমন আগামীকাল থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না, তবে দক্ষিণবঙ্গের জন্য এখনও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা বুধবার পর্যন্ত থাকবে। কলকাতা জেলার ক্ষেত্রে যদি বলা হয়, কলকাতা, হাওড়া, হুগলিতে আজ, কাল, পরশু অর্থাৎ সোম, মঙ্গল, বুধ এই 3 দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা যেমন থাকবে, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও যেমন থাকবে। এই রকমই বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা বুধবার পর্যন্ত থাকবে, অর্থাৎ আগামী 3 দিন থাকবে। এবং তারপর থেকে কোনো সতর্কবার্তা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে কোথাও বৃষ্টি হতে পারে। তবে একটাই আশার কথা, যে উত্তরবঙ্গের মতো রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। তবে যেভাবে বৃষ্টি কমছে এবং কার্যত শুক্রবারের পর থেকে কার্যত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে বর্ষা বিদায়ের একটা প্রশ্ন আসছে। এবং সেই বর্ষা বিদায়, বাংলা থেকে বর্ষা বিদায় নেয় 10ই অক্টোবর। এখন দেখার সেই 10ই অক্টোবর বা তার আশেপাশে এই বর্ষা বিদায় কবে হয় এখনো পর্যন্ত, সেদিকেই নজর আবহাওয়াবিদদের। ধন্যবাদ অতনু। দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা বেশি এলাকা জুড়ে হতে পারে। তবে বিশেষত আমাদের উপকূল অঞ্চল বা তার আশেপাশের জেলাতে এবং পশ্চিমের কয়েকটা জেলাতে, যেমন আগামী 24 ঘন্টায় আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতাতেও কিছুটা চান্স আছে, হাওড়া, হুগলি, এগুলোতে
কলকাতাতে মেঘলা আকাশ আছেই, এবং কখনো কখনো হয়তো কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এখন আর ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমাদের নেই। ভারী বৃষ্টির আর সতর্কতা নেই ঠিকই, কিন্তু ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে যে অবস্থা হয়েছে উত্তরবঙ্গের, তা রীতিমতো কাঁপন ধরিয়ে দিচ্ছে। যদি আমরা দুধিয়ার ছবি দেখি, আমাদের অতি পরিচিত অত্যন্ত জরুরি ওই ব্রিজ, যে ব্রিজের এই হাল হবে কে ভেবেছিল ব্রিজের এই হাল হবে। তো দুধিয়ার পরিস্থিতি এখন কি? ধীরে ধীরে কি পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে? জলস্তর কি কিছুটা হলেও নামছে? জলের স্রোত কি কিছুটা হলেও কমছে? দুধিয়া থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। এই দুধিয়ার গতকাল সকালের যে ছবি প্রথম আমরা দেখি, তাতে রীতিমতো চমকে উঠেছিলাম যে আমাদের অতি চেনা পরিচিত অতি জরুরি এই ব্রিজ এই অবস্থা হয়ে গিয়েছে, তাহলে বাকি জায়গার কি অবস্থা হতে পারে? আজ কি মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা হলেও বদলাচ্ছে? একেবারে অতনু, গতকাল সকালের ছবি আর এখন প্রায় সন্ধে হওয়ার আগের ছবির মধ্যে অনেকটাই বদল হয়েছে। অনেক জল নেমেছে এই বালাসন দিয়ে, তারপরে বালাসনের যে ভয়ঙ্কর রূপ তা কিছুটা হলেও শান্ত হচ্ছে বালাসন, এবং জল কমতে শুরু হওয়ায় কার্যত কিছুটা হলেও স্বস্তি ফিরছে। হাওয়া অফিস একদিকে যখন দুর্যোগের মেঘ কাটিয়ে উত্তরের আবহাওয়ায় কিছুটা হলেও স্বস্তির কথা বলছে, সেদিক থেকে কিন্তু যদি তুমি আকাশের ছবি দেখো সেদিকেও কিন্তু তাই স্পষ্ট। আকাশে কিছুটা হলেও ঘন ঘটা মেঘ থাকলেও যে পরিমাণ আকাশের ছবি তুমি যদি দেখো পাহাড়ের দিকে, সেই যে ভয় ধরানো মেঘ তা কিন্তু কিছুটা হলেও নেই। এবং সকালের ছবিটা কিছুটা হলেও দেখা গিয়েছে যে কালো মেঘে প্রায় ঢেকে গিয়েছিল এই দুধিয়ার আকাশ, এবং মিরিকের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কার্যত জারি করেছিল হাওয়া অফিস। কিন্তু সন্ধ্যা হতে চলছে, কোনো মতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর পাহাড়ে নেই। আর এই বৃষ্টির সম্ভাবনা না থাকায় কার্যত কিন্তু বালাসন পার এই দুধিয়াবাসীদের কাছে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। জল দ্রুত থেকে দ্রুততার পক্ষে নামছে, এবং যা কিন্তু অবশ্যই খুশির খবর, কারণ নতুন করে আর পার ভাঙার কোনো সম্ভাবনা তৈরি নেই। আর যে ব্রিজের কাজ, যে দুধিয়া ব্রিজ অর্থাৎ শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াতের কোনো, তারও কিন্তু কাজ আগামীকাল থেকে শুরু হবে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি তিনি ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদারকি করেন। আগামীকাল থেকে জোর কদমে এই যে ব্রিজ, ভাঙ্গা ব্রিজ, তার ডাইভারশন রুট তৈরি হবে। অন্যদিকে সেনার পক্ষ থেকেও তারাও কিন্তু বেইলি ব্রিজ কথা চিন্তা ভাবনা করছে। এক কথা পরিষ্কার যে হাওয়া অফিস কিছুটা হলেও স্বস্তির খবর দিলেও অন্যদিকে প্রশাসনের আধিকারিকরা তারাও কিন্তু স্বস্তির খবর দিচ্ছে। দ্রুততার মাধ্যমে এই কাজ হবে, এবং যে স্বাভাবিক চিত্র দুধিয়ায় দেখা গিয়েছিল, পর্যটকদের ঢল এপাশ দিয়ে মিরিক থেকে দার্জিলিংয়ে যাচ্ছিল, আশা রাখা যায় খুব দ্রুত হয়তো সেই দিন ফিরে আসবে। তো দার্জিলিংয়ের পুলিশ সুপার দুধিয়া ঘুরে আজ কি বললেন একবার শোনাবো। যতগুলো রোড বন্ধ ছিল পুরোটা চালু করে দিয়েছি। বাস একটা আমাদের মেরিক থেকে এই দিকে আসার যে রাস্তা আছে, ও ব্রিজ ভেঙে পড়ার জন্য এই রাস্তা অ্যাক্সেস করতে পারছে না লোক, কিন্তু দার্জিলিং হয়ে গুম হয়ে লোক মিরিক থেকে যে আসতে পারবে। তাছাড়া আমাদের রোহিণী পয়েন্টে যেখানে ধস নেমেছে ওখানে भी রোড আনইউজেবল আছে। আরামসে আমরা কারসং থেকে পাঙ্খাবাড়ি রোড অ্যান্ড হিলকাট রোড যাতে থ্রু দিনধারিয়া, ও দুটো রোড ব্যবহার করে আমরা পাঠাচ্ছি লোককে। যারা পর্যটক আটকে ছিল ওনাদের আমাদের কাছে খাবার আছে। তারপরে আমাদের একটা হেল্পলাইন চালু করা হয়েছে, যেখানে সমস্যা হয়েছে ওখানে আমরা ছোট ছোট কমিউনিটি কিচেন চালু করেছি আমরা, তাকি আমাদের নাম্বার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ শেয়ার করেছে। তো আমরা যতগুলো লোককে হেল্প করতে পারি হেল্প করছি আমরা। এদিকে যদি দুধিয়া হয়ে থাকে, তো উপরে সবচেয়ে ভয় ধরাচ্ছে মিরিকের ছবি, যে ছবি আমরা বারবার দেখেছি গতকাল থেকে, যে মিরিকের একটা গ্রাম মিঠিদারা, এই মিঠিদারা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গেছে মিরিক থেকে। কি অবস্থা রয়েছে সেখানকার মানুষ, সেই ছবি একবার আপনাদের দেখাতে চাইব। গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, ধসে 4 জনের মৃত্যু হয়েছে, 14 জন জখম। স্থানীয়রা বলছেন এখানে গার্ডওয়াল থাকলে বোধহয় সুবিধা হতো।
এখন তো এরা সব মানে রিলিফ ক্যাম্পে আছে। আমার জিটিএ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে যা করতে হয় আমরা করছি। এদের তো মানে এখান থেকে শিফটিংই মানে সবচেয়ে বড় সমাধান। এদেরকে আমরা শিফটিংও দিব আর এদের বাড়িও আমরা করে দিব। আমি তো ফোর্সফুলি করতে পারবো না কি তোমরা শিফট হও এখান থেকে, বাট আমার রিকোয়েস্ট এরা শিফট হতে হবে এখানে। কেন আপনি দেখেছেন এই বিবস্ত কি ভীষণ মানে কন্ডিশন আছে। क्षति तो बहुत हुआ सर, ये तो ये भी नहीं है यहाँ के जति पैसा रुपया सब भी ले गया, बाहर ने ले गया। यहाँ कुछ भी नहीं है, सिर्फ आदमी बचा था 18 आदमी, 4 आदमी गया, 12 आदमी बचा है। इसलिए इसका के पास में के कुछ नहीं है सर, सभी बगल ले आए बाहर ने। অনেক জনকে এখান থেকে আমরা শিফট করেছি সরিনী কমিউনিটি হলে, অ্যান্ড ওদেরকে সব যাদের সুবিধা ওখানে প্রদান করা হচ্ছে। সাইট ভিজিট করে দেখছি রোডগুলো ক্লিয়ারিং চলছে, বিডিও এসডিওরা রোড ক্লিয়ার করছে। অ্যান্ড রোহিণী রোড যেটা আপনি জানেন এখন বন্ধ আছে, তো ট্রাফিক যেটা মুভ হচ্ছে পাংখাবাড়ি রোড অ্যান্ড হিলকাট রোড দিয়ে মুভ হচ্ছে। টুরিস্ট এখন সব আমি মানে সেফ আছে তারা। আর যেখানে ধরুন তাবাকশিতে কিছু জন ছিল তারাও আজকে মুভ করে গিয়েছে। তো প্যানিকেরও নেই। আই উড রিকোয়েস্ট পিপল, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল আমাদের যেটা হোটেল অ্যাসোসিয়েশন, হোমস্টে অ্যাসোসিয়েশন, ট্যাক্সি অ্যাসোসিয়েশন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম কি মানুষের কাছে দাঁড়াতে। অ্যান্ড যদি কেউ একদিন এক্সট্রা থাকতে চাইছে কনসিডারিং দ্য ওয়েদার সিচুয়েশনস। বাড়িগুলো একেবারে দেশলাইয়ের খোলের মতো ভেঙে পড়েছে, কোনো কোনো বাড়ির অর্ধেক অংশ ধসে গেছে পুরো। এই গ্রাম ঘুরে দেখলেন আমার সহকর্মী পার্থপ্রতিম। এক রাতের নাগাড়ে বৃষ্টি, আর তাতেই বিপর্যস্ত গোটা পাহাড়। দার্জিলিং, মিরিক সর্বত্র কিন্তু ধসে ধসাকার। আর এই মুহূর্তে আমি যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এটা হলো মিরিকের একটি গ্রাম, মেচিদারা গ্রাম। এখানে কিন্তু যে বাড়ি, এই বাড়িতেই ধসের চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। এই মুহূর্তে পাহাড়ে নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব, আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূর দূরান্ত থেকে পাহাড়ের আত্মীয় স্বজনরা এসেছিলেন। 18 জন ছিলেন সেই রাতে এই বাড়িতে, এবং আচমকা ধস নেমে 4 জনের মৃত্যু হয়। এই ঘটনাস্থলে বেশ কয়েকজন জখম হয়েছে। একেবারে বাড়ি কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং সেই ছবি তুলে ধরছি। একদিকে যেমন বাড়ি নিশ্চিহ্ন হয়েছে, তেমনি লেপ তোষক থেকে শুরু করে সব ইতিউতি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লেপ তোষক, ঘরের পর্দা সবই কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে আমার ঠিক ডান দিকে যে পাহাড়, সেখান থেকে কিন্তু বৃষ্টির জলের তোড়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে, এবং তাতেই কিন্তু বিপত্তি এই মিরিকের মেচিদারা গ্রামে। 4 জনের মৃত্যু এবং বেশ কয়েকজন কিন্তু জখম হয়েছেন, এবং যারা এখানকার বাসিন্দা তারা আশ্রয় নিয়েছেন কিছুটা আগে একটি ত্রাণ শিবিরে, এবং তারা চাইছেন যাতে দ্রুত বাড়ি সংস্কার করা হয়। কারণ এই মুহূর্তে মিরিক শহর থেকে কিন্তু কার্যত বিচ্ছিন্ন এই গ্রাম। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, মিরিক। কেউ ভালোবাসেন উত্তরের পাহাড়ে যেতে, কেউ ভালোবাসেন উত্তরের জঙ্গলে থাকতে। তো পাহাড়ে যারা থাকতেন, পাহাড় থেকে নেমে আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। ধীরে ধীরে এখন স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আর যারা জঙ্গল ভালোবাসেন, জলদাপাড়ায় যারা গিয়েছেন, ডুয়ার্সে যারা গিয়েছেন, হলংয়ের ওপাশ থেকে তাদের ফিরিয়ে আনতে আর্থ মুভার লেগেছে। গতকাল আমরা দেখেছিলাম কুলকিহাতি দিয়ে ট্যুরিস্টদের নিয়ে আসা হচ্ছে, আর আজ আর্থ মুভারে করে ট্যুরিস্টদের আনতে হচ্ছে পর্যটকদের। কারণ আর কোনো উপায় নেই, হলং আর কোনো উপায় রাখেনি। আর্থ মুভার দিয়েই হলং নদী পারাপার করতে হচ্ছে, টুরিস্ট লজ থেকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে। কারণ হলং নদীর জলের তোড়ে ব্রিজ ভেঙে গিয়েছে। এখন একটু ভালো লাগছে, মানে এই জাস্ট আমরা ক্রস করলাম,
ওই জেসিবির মাধ্যমে, এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি, যেখানে যেখানে ফোন করা দরকার করেছি। আমাদের ম্যানেজার WBTDCL ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা, ওয়াইফ সকলকে নিয়ে আমরা এই পারে পৌঁছাতে পেরেছি। কতদিনের বুকিং ছিল আপনাদের এখানে? আজকেই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু গতকাল থেকে আমাদের যা সিচুয়েশান ছিল বেরোনোর কোনো অবস্থা ছিল না। অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গতকাল 4 জন ক্রস করতে পেরেছে। আমরা গোটা লজে প্রায় 25-30 জন। जल्दापड़ा टूरिस्ट लॉज पुल जो वो था ना, कल टूट गया। जो हमारा यहाँ से जो टूरिस्ट यातायात करते हैं, तो उसी वजह से अंदर मेरा शॉप था, वो शॉप का क्या व्यवस्था हुआ नहीं हुआ, पानी सब डूब गया। वैसा देख के हम लोग गए थे उसको चेक करने के लिए, कैसा है दुकान तो देखना पड़ेगा ना। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया, रस्सी बांध के ही पुल पार करना। আমরা দেখেছিলাম যে গতকাল কুনকি হাতিকে দিয়ে পারাপার করাতে হচ্ছে ট্যুরিস্টদের। এই কুনকি হাতি দিয়ে গন্ডার তাড়ানোর কাজও করতে হচ্ছে, কারণ লোকালয়ে ঢুকে পড়েছে গন্ডার। তো সেই গন্ডারকে লোকালয় থেকে যদি তাড়িয়ে নিয়ে যেতে হয় তাহলে কুনকি হাতি লাগছে। প্রাণ বাঁচাতে ফালাকাটার শিমলাবাড়ি গ্রামে গন্ডার ঢুকে পড়েছিল, আর তাকে উদ্ধার করতে হাতি নামালো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কিছু কিছু ওয়াইল্ড অ্যানিমাল বের হয়ে, জঙ্গল থেকে বের হয়ে একটু লোকালয়ে ঢুকেছে। আমাদের সব টিম খুব অ্যাক্টিভ আছে। এখানে একটা রাইনো আছে, যেখানে আমরা এখন আমাদের খুব টিম, ট্র্যাঙ্কুলাইজিং টিম এবং এলিফ্যান্ট স্কোয়াড এবং র্যাপিড রেসপন্স টিম আমাদের এখানে আছে। তো আমরা চেষ্টা করছি ওনাদেরকে ফেরত আমরা জঙ্গলে নিয়ে যাব। সকালবেলা গন্ডার দেখে তো তখন সবাইকে ডাকিয়া বলছে যে এখানে গন্ডার বাইরে হয়েছে, বাড়ি থেকে কেউ বাইরে হবে না। এইভাবে সবাইকে জানাজানি হওয়ার পরে বাড়ি থেকে বাইরে হয়ে নেই, ডিপার্টমেন্ট আসছে, আইসিয়া এখন নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। কতটা মানে ভয় আতঙ্কে আছেন? ভয় তো বাবা অনেক। অনেক দিন ধরে প্ল্যান করে তারপর ঘুরতে যাওয়া, কিন্তু সেই প্ল্যান এদিক ওদিক হয়ে গিয়েছিল এই বিপর্যয়ে। মানুষ ফিরছেন, যারা ফিরে এসেছেন তারা জানাচ্ছেন কি দগদগে ঘা নিয়ে তারা ফিরছেন, কি ভয়াল স্মৃতি নিয়ে তারা ফিরছেন, কি অবস্থায় তারা পড়ে গিয়েছিলেন। শুনুন। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। তারপরে ওখান থেকে আমরা যখন বেরোলাম দেখলাম দার্জিলিং রুট বন্ধ, তারপর শিলিগুড়ি রুটও বন্ধ। তারপরে দেখলাম আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম। কালিম্পং রুট ধরে ওখান থেকে ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায়। আমাদের বাস ছিল 6টায়, আমরা পৌঁছাই 9টায়, 8:30 9টা নাগাদ পৌঁছে গেছি। 8:30 9টা নাগাদ পৌঁছে ওখান থেকে আমরা আবার নতুন করে গভর্নমেন্টের লাস্ট বাস, এই বাসে আমরা ফিরলাম। তিস্তা তো একদম বাঁধ ভেঙে যাওয়ার পর রাস্তা পুরো ভেঙে গেছিলো, ওয়েদার খুবই খারাপ, রাস্তাও খুব খারাপ ছিল। লাস্টে আমাদের সন্ধে শিলিগুড়িতে পৌঁছালাম ডুয়ার্সের রাস্তা হয়ে। খুবই মারাত্মক জ্যাম ছিল, না বলার মতো না, এতই জ্যাম, রাস্তা গাড়ি এগোচ্ছিলই না। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই, আতঙ্ক তো খুবই ছিল ওখানে। আমরা ভাবছিলাম যে পৌঁছাতে পারবো কি পারবো না। লাস্টে ড্রাইভারকে এক্সট্রা চার্জ দিয়ে হলেও আমরা ডুয়ার্সের রাস্তা হয়ে ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে এসেছি। ওই দিক দিয়ে যারা গিয়েছিলেন তারা ফিরে আসছেন, আর যাদের যাওয়ার কথা ছিল তারা যাবেন কিভাবে? সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে। টুরিস্টদের বিশেষ কোনো ক্ষতি হয়নি। এই এন্ট্রান্সের যে ব্রিজটা আছে সেই ব্রিজটাই ভেঙে গেছে, জলে ওটা উড়িয়ে নিয়েছে। তো পর্যটকদের এই সাময়িক আসা যাওয়ার একটা কষ্ট। টুরিস্ট লজের ভিতরে গার্ডেনে ওই পলিমাটি জমেছে, ব্যাস এইটুকু। হ্যাঁ, নিচের গ্রাউন্ড ফ্লোরটা। বুকিংটা আপাতত 9 তারিখ অব্দি আমাদের ক্যান্সেলেশন করে দেওয়া হয়েছে পর্যটকদের। আর কিছু কিছু পর্যটকদেরকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে ট্যুরিজম প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিতে রাখা হয়েছে। এইবারে যে পরিস্থিতিটা হয়েছে এটা খুব ভয়াবহ হয়েছে। আগে যেরকম 2-1 বৃষ্টির যেটা হরপা বান হয় খুব সাময়িক, কিন্তু এবারের পরিস্থিতি একটু জটিল ছিল। কি অবস্থা ওই জায়গাটার? ওই জায়গার অবস্থা ভীষণ খারাপ দেখছি, একদম সব কাদাটা হয় না, নোংরা কাদাটা সব টুরিস্ট লজের ভর্তি। ছেলেরা আছে, আমাদের স্টাফরা পরিষ্কার করতেছে। টুরিস্টরা সকালে চলে গেলেন, কয়েকটা টুরিস্টকে হাতি দিয়ে পার করানো হচ্ছে, আর হাতি দিয়ে পার করতে খুবই ভয় পাচ্ছিলেন। তারপরে আমাদের ম্যানেজার স্যার উনি জেসিপি ব্যবস্থা করে অর্ধেক টুরিস্টকে জেসিপি দিয়ে পার করানো হলো।
ওখানে 2 ফুটের মতন কাদা জমে গেছে, পলি জমে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। একটা যদি বাঁশের পুল করে দেওয়া যায় খুব ভালো হয়, যত তাড়াতাড়ি করে দেওয়া যায়, 2-3 দিনের মধ্যে যদি করে দেওয়া যায়, কারণ লজের ভিতরে অনেক লোকজন আছে, ওনাদেরও বাজার টাজার করে নিতে খুব অসুবিধা হচ্ছে করতে। এরকম পরিস্থিতি কোনোদিন দেখেছেন এর আগে? না, এরকম পরিস্থিতি কোনোদিনও দেখিনি আগে। এরকম পরিস্থিতি তো আগে হয়নি। কেন এই পরিস্থিতি হচ্ছে? পরিবেশবিদরা কিন্তু আমাদের মানুষকেই দুষছেন, বলছেন পরিকল্পনাহীনভাবে যে কংক্রিটের জঙ্গল তৈরি করা হচ্ছে পাহাড়ে, তারই ফল ভুগতে হচ্ছে এখন। পরিবেশের যে বিধি নিয়মগুলো থাকে সেগুলোকে পুরোটাই লঙ্ঘন করে আমরা এমন কোনো জায়গা বেছে নিচ্ছি যেটা একেবারে মানে নীরব শান্ত জায়গা। এটা কিন্তু পরিবেশের ভারসাম্যগুলোকে নষ্ট করছে। নদীর মধ্যে গিয়ে একটা বাসস্থান তৈরি করার চেষ্টা করছে। হোমস্টেগুলো যেখানে তৈরি হয়েছে সেই জায়গাগুলো তো ভীষণ ভঙ্গুর, সেখানে তো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সুতরাং গাছের যে শিকড়গুলো সাধারণত কিন্তু মাটিগুলোকে ধরে রাখে। যখনই এরকম হরপাবান বা ক্লাউড বার্স্ট এগুলো হচ্ছে, তার ফলে কিন্তু মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে হবে যে বিষয়টা যে কোন অঞ্চলে আমরা নির্মাণ কার্যটা করছি, সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্থায়িত্ব পাবে। এখনকার ক্লাইমেটিক সিনারিও যেভাবে চেঞ্জেস হয়েছে তার সাথে অ্যাডাপ্ট করতে গেলে। দিনের আরো একটা বড় খবর, বিহারের ভোট ঘোষণা হয়ে গেল, অর্থাৎ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল নভেম্বরের 6 আর 11 তারিখ 243 আসনের বিহার বিধানসভায় 6 তারিখ আর 11 তারিখ নভেম্বরের 2 দফায় ভোট হবে, আর 14 নভেম্বর হবে ভোট গণনা। बिहार के चुनाव 2 फेजेस में होंगे। पहले फेज गैजेट नोटिफिकेशन 10 तारीख को आएगा, दूसरे का 13 को। लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशंस पहले फेज की 17 को होगी, दूसरे की 20 को। स्क्रूटनी 18 और 21। विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হামলার চেষ্টা কি হয়েছিল জানবো একবার। কেই বা হামলা চালানোর চেষ্টা করলো, কেন? মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, একজন আইনজীবী আজকে যখন মেনশনিং চলছিল প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের বেঞ্চে, সেই সময় এবং তারপর জুতো খুলে নিতে তাকে দেখেন নিরাপত্তা কর্মীরা, এবং জুতো ছোড়ার চেষ্টা করার আগেই তাকে অবশ্য নিরাপত্তা কর্মীরা ধরে ফেলেন এবং তাকে কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে যান। এবং বের করে নিয়ে যাওয়ার সময় সনাতন ধর্মের অপমান মানছি না বলে তিনি স্লোগান দেন। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও প্রধান বিচারপতির ইচ্ছায় এই যে আইনজীবী রয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং প্রধান বিচারপতি গোটা বিষয়টিকেই কোনো ব্যবস্থা নিতে চাননি বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। तो घटना बहुत ही दुखद घटना है कि एक कोर्ट में वो भी लॉयर ने अगर असॉल्ट किया है, करने का प्रयास किया है, तो एक हम इसकी कड़ी निंदा करते हैं। हमारे बार के वो मेंबर हैं, पता चला कि वो 2011 के मेंबर हैं। लॉर्ड विष्णु के मैटर्स में उसमें जो कमेंट आया था ऑनरेबल सीजीआई का, उसी पे ही उन्होंने ऐसा प्रयास किया है। तो ये बहुत ही दुखद घटना है, हम इसकी कड़ी निंदा करते हैं, और अगर ये घटना सच है तो एक्शन होना चाहिए।